দেখুন, শুধুমাত্র কাটোয়া বললে ভুল হবে। এ বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দুষ্কৃতিরাজ, দুষ্কৃতির তাণ্ডব, এই ঘটনাগুলো বারংবার প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, একের পর এক প্রাণ হানির ঘটনা ঘটেছে। এ বাংলায় শৈশবকে বলি হতে হয় শুধুমাত্র বোমাকে বল ভেবে খেলতে গিয়ে। এ বাংলায় সত্যিই কি বোমা বারুদের স্তূপ আর তার উপর দাঁড়িয়ে আছে রাজ্যবাসী? এ প্রশ্ন তোলেন বিরোধীরা। আইন শৃঙ্খলা, আইনের শাসন না শাসকের আইন, তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে, মত পার্থক্য রয়েছে। কিন্তু তারপরেও কাটোয়ার গতকাল রাতে বোমা বিস্ফোরণের ঘটনা উস্কে দিয়েছে একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যদিকে বোমা বাঁধাটাও এ রাজ্যে শিল্পে পরিণত হচ্ছে। কি বেকারত্ব ঘোচাতে হোক কিংবা দুর্বৃত্তায়নের কারণে এ বাংলার একটু একটু করে অনেক সংখ্যক মানুষ তারা বোমা বাঁধছেন, বিস্ফোরক মজুত করছেন এবং তারপর কোথাও না কোথাও বোমাবাজির ঘটনা ঘটছে। এখান থেকে বেরিয়ে আসা সম্ভব প্রশাসনের কড়া নজর। মানুষ প্রশাসনকে ভয় পাবে না জঙ্গলকে? এ প্রশ্ন তুলে দিয়েছে কাটোয়া। কাটোয়ায় বোমা বিস্ফোরণ, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনা। ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। তার নাম বরাকত শেখ, নানুরের বাসিন্দা বরাকত, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই বরাকত বোমা বাঁধছিল সেই সময়। আহত হওয়া তুফান চৌধুরী, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। সেই তুফান চৌধুরীর নির্দেশেই বা সেই তুফান চৌধুরীর নেতৃত্বেই বোমা বাঁধার কাজ চলছিল বলে খবর। আর এই তুফান চৌধুরী, সে কিনা এলাকার ত্রাস জঙ্গল শেখের শাগরেদ। আমাদের প্রতিনিধি রাজেশ খান এই পরিস্থিতির ঠিক যে ছবি তুলে ধরেছে, একবার দেখাবো আপনাদের, দেখুন। গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ, যে ঘটনাস্থল সেই চিত্রটা দেখাবো। যে কালকের যে বিস্ফোরণ, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে পরপর দুবার বিস্ফোরণ হয়েছে এবং তার যে অভিঘাত, সেই অভিঘাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কার্যত যে বাড়ি, একবার আস্ত বাড়িটা একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালকে যখন এই ধরনের বিস্ফোরণ হলো, কবার বিস্ফোরণ হয়েছে? দুবার। তখন কি এখানে ঘুমোচ্ছিলেন আমরা? হ্যাঁ, আমরা ঘরেই ছিলাম। এবার বিকট আওয়াজ শুনে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে দেখছি একদম বাড়ি সব মানে ধোঁয়াতে অন্ধকার হয়ে গিয়েছে। আমরা কিছু দেখতে পাইনি। আমরা ছেলে পেলে নিয়ে সব কেন্দ্রে বেড়াইছি যে কি হলো। আমরা বলছি হয়তো সিলিন্ডার বাস্ট হয়েছে, নাহলে কোনো জায়গায় বাজ পড়েছে। আমরা ভাবতে পারিনি যে বাড়ির পাশে এমন ধরা বোম বাঁধা হচ্ছে, কি বোম বাস্ট হয়ে গিয়েছে। এই বাড়িতে গতকালকে এখানে বোমা বাঁধা হচ্ছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং প্রায় 5 থেকে 6 জন এখানে উপস্থিত ছিল বলেই স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে একজনের যেমন মৃত্যু হয়েছে, আরেকজন কিন্তু তাকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং আরও বেশ কয়েকজন ছিল, তারা কিন্তু পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা তারা জানাচ্ছেন। এবং ইতিমধ্যে পুলিশ যেমন তদন্ত করতে শুরু করেছে, সেরকমই যেটা দেখা যাচ্ছে যে এলাকাটিকে তদন্তের সাথে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে গ্রাম, এই গ্রামে কিন্তু একদিকে যেমন বালিখাদ আছে, সেরকমই কিন্তু তার ঠিক পার্শ্ববর্তী এখান থেকে কিছুটা দূরেই কিন্তু বীরভূম জেলা। স্বভাবতই বীরভূমের যে নাড়ুর, সেই নাড়ুরের সঙ্গে এখানে সরাসরি যোগাযোগ করা যায়, মানে খুব দ্রুততার সঙ্গে। এবং এইখান থেকে বোমা বেঁধে, সেই বোমা কী উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল সেটা যেমন পুলিশ খতিয়ে দেখছে, সেরকমই এখান থেকে বোমা কিন্তু বিক্রি করার মতো একটা ব্যাপারও স্থানীয়রা বলছেন। তারা বলছেন যে অনেক সময় পার্সেলে করে এখান থেকে বোমা কিন্তু অন্যত্র চলে যেত। একবারে প্রায় বাড়িটা প্রায় ধ্বংসস্তূপে যেমন পরিণত হয়েছে, ঠিক এর থেকে ঠিক গাছ, সেই গাছে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 30 ফুট উপরে কিন্তু এই বাড়িতে যে মশারি ছিল এবং একজনের জামার টুকরো, সেই জামার টুকরো কিন্তু গাছে ঝুলছে। এবং এই থেকে বোঝা যায় যে মানে এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের অভিঘাত কতটা তীব্র ছিল। এবং এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী এবং
এই যে বোমা তৈরির বিভিন্ন যে সরঞ্জাম, সেই সরঞ্জামও ছড়িয়ে ছিটিয়ে আছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। এবং এখনও পর্যন্ত এখানে কেউ চাপা পড়ে আছে কিনা সেটাও কিন্তু এখন স্থানীয়রা নিশ্চিত নয়, এবং তারা চাইছেন পুলিশের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে এই বিষয়টি দেখা হোক এবং নিশ্চিত করা হোক এইখানে কারা ছিল বা এখনও কেউ আটকে আছে কিনা এই বিষয়টা। একবার পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে কথা বলবো যে পুলিশ তো এসেছিল, এখনও কি আপনারা নিশ্চিত যে এখানে কেউ আটকে আছে কিনা? সেটা তো বোঝা যাচ্ছে না, বিশাল বড় বড় পাঁচির, এবার তো কিছু চিহ্ন তো নাই, তো ভিতরে ঢুকে আছে কিনা বলতে পারা যাচ্ছে না। জেলা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, জেলা পুলিশের পক্ষ থেকে বলছেন যে এখনই তদন্ত একবারে সবেমাত্র শুরু করা হয়েছে, একবারে প্রাথমিক স্তরে তদন্ত চলছে। ফরেনসিক বিশেষজ্ঞ তাদের কিন্তু সহায়তা নেওয়া হচ্ছে এবং ফরেনসিক বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। একই সঙ্গে সিআইডি যে বোম ডিসপোজাল স্কোয়াড তাদেরকেও খবর দেওয়া হয়েছে যে এখানে আরও কোনো বোমা পড়ে আছে কিনা বা অন্যভাবে কোনো বোমা মশলা এখানে মজুদ আছে কিনা সেটা জানার জন্য বা সেটা নিশ্চিত হওয়ার জন্য। একদিকে রাজনৈতিক প্রতিহিংসা, হানাহানির আতুর ঘর হিসেবে রাজনৈতিক মহলে বহুল পরিচিত এ রাজ্যের বীরভূম জেলার একাধিক অঞ্চল, নানুর থেকে শুরু করে পাইকর হোক কিংবা মুরারই হোক, বিভিন্ন সময় শুধুমাত্র বোমা উদ্ধারের ঘটনা, বোমাবাজির অভিযোগ, যে কোনো গোষ্ঠীর সংঘর্ষেই বোমাবাজির অভিযোগ সামনে আসে। আর সেই নানুর থেকে কাটোয়ার এই রজুয়া গ্রাম, যে গ্রাম ভীষণ কাছে শুধু নয়, সেই নানুরেরই বাসিন্দা বরকত শেখ, সে বোমা বাঁধার কারিগর হিসেবে কাজ করছিল সেখানে, যার বিরুদ্ধে আবার নানুর থানায় একাধিক অভিযোগ রয়েছে। অর্থাৎ দুষ্কৃতীরা একজোট হয়েছে এবং তারা এখনো পর্যন্ত তাদের এই কাজকর্ম, অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে। এই বরকত শেখ এই বোমা বিস্ফোরণের ঘটনায়, বোমা বাঁধতে গিয়ে যার মৃত্যু হলো, তার পরিবার কি বলছে একবার শোনাই আপনাদের, শুনুন। আমাদেরকে রাত 2টোর সময় এসে পুলিশ এবার এসে আমার শ্বশুরকে শাশুড়িকে তুলেছে। আমি তখন আমি ঘরে শুয়েছিলাম, আমাকে তুলাই নাই। এবার আমার শাশুড়িকে তুলেছে, আমার শ্বশুর তুলেছে। তারপর আমাকে পুলিশ তুলে আমাকে শুধুইলো যে এরকম ব্যাপার তোমার স্বামী বলতে চাইছে না। তারপর কতক্ষণ পর আমাকে ছবিটা দেখাইলো, যে ছবিগুলো দেখি আমাকে বলছে এটা তোর স্বামী, তুই চিনতে পারছিস? তা আমি বলছি হ্যাঁ এটা আমার স্বামী। তাহলে ওইখানে কী করে গেলো? তাহলে আমি সেটা কী করে জানবো? সে তো মহরম খেলার জন্যই বেরিয়ে গেছে। তাহলে আমাকে যখন বলে যাবে তাহলে আমি সেটা জানবো, আমাকে বলে যায় না তো আমি কী করে জানবো? কবে গেছি বললো আপনাদেরকে? পুলিশ এসে বলছে যে ওই কুত্তা হয়েছে, সেই গেছে। আবার এসে সেই জুবান করছে, কাঁচা কাঁচা ভাষা, আমাকে এসে যা তার যা ভাষা করছে, আমার শ্বশুরকে করছে, শাশুড়িকে এসে করছে। আমি এখন কী করে বলবো? এবার কার কি আর কে শত্রু আছে না কি আছে আমি সেটা বলতে পারছি না। কিছু মনে হচ্ছে না, আমার কিছু মনে হচ্ছে না, আমি ওইসব এখন জানি না। আমি তো পুলিশে বলে গিয়েছে যে মরে গিয়েছে। আচ্ছা, যেভাবে মরেছে তাও জানি না। কখন এসেছিল পুলিশ? আমি টাইমটা কি বলবো, আমি তো দেখি নাই। 2টো বাজে বলছে, 2টো রাত 2টো, কাটোয়া রোজো গ্রামে। ওরকম শুনলো তো, আমি তা শুনি নাই, আমি তো বলতে পারছি না। পুলিশ যেটা জানাচ্ছে যে বোমা বানতে গিয়ে মারা গেছে, আপনারা কি জানেন এই বিষয়ে? তা শুনি নাই। আচ্ছা, আপনারা জানেন না? আচ্ছা, বাড়িতে কি বলে বেরিয়েছিল? বাড়িতে মহরম খেলতে গিয়েছে। মহরম খেলা করছে বাড়িতে তো জানি না, আমি তো মহরমে ছিলাম সব কথায়। আচ্ছা, তার মধ্যে কি হতো জানি। মানে পুলিশ গভীর রাতে এসে যে আপনাদেরকে বলে যে মারা গেছে? হ্যাঁ, এইটা বলে গিয়ে। বাকি আপনারা কিছু জানেন না? একদিকে এই তুফান চৌধুরী যার নাম সামনে আসছে, অন্যদিকে বরকত শেখ। এই বরকত শেখ কি কাজ করতো, এর আগেও বোমা বাঁধার কাজ করতো কিনা, বা এর আগেও তুফান চৌধুরীর নামে যে একাধিক অভিযোগ ছিল সে কথা আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি। আর এখান থেকেই আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। রাজেশ খান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। রাজেশ, এই মুহূর্তে রাজুয়া গ্রামের ঠিক কি পরিস্থিতি, আর তার সঙ্গে পুলিশের তদন্ত কতদূর এগোলো? দেখো দিদি, তোমাকে বলে রাখি যে গ্রাম একবারে থমথমে পরিবেশ, এবং তোমাকে একটু চিত্রটা দেখাবো যে একবারে গ্রামের কিন্তু এটি হচ্ছে
গ্রামের এটি হচ্ছে প্রধান সড়ক এবং সেই সড়ক দেখলেই তুমি বুঝতে পারবে যে গ্রামের মানুষ কার্যত আতঙ্কিত, তারা গৃহবন্দী হয়ে পড়ে আছেন এবং তারা যেটা বলছেন যে কালকের যে ঘটনা এবং তার যে অভিঘাত গতকাল রাতে তারা দেখেছেন, তার ফলে কিন্তু যথেষ্ট আতঙ্কিত আছেন তারা। এবং তারা যেটা চাইছেন যে অবিলম্বে পুলিশ কিন্তু এই ঘটনার তদন্ত করুক এবং এই যে তুফান চৌধুরী বা এর সঙ্গে আরও যারা যারা ছিল তাদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। এবং তোমাকে বলে রাখি, এই তুফান চৌধুরীর বিরুদ্ধে যেমন একাধিক মামলা ছিল, সেরকমই কিন্তু একবারে এই ঘটনার একটা অন্যরকম একটা চাঞ্চল্যকর মোড় নিয়েছে, যেটা হচ্ছে যে একবারে তৃণমূলের জেলা সভাপতি তিনি কিন্তু অভিযোগ করছেন যে এই যে বোমা বাঁধা, এই বোমা বাঁধার মূলে কিন্তু তাকে হত্যা করার একটা প্ল্যানিং ছিল। তুমি এই মুহূর্তে একদম ঘটনাস্থল অর্থাৎ গ্রাউন্ড জিরোয় রয়েছে এবং সেখান থেকে এই যে জঙ্গল শেখের নাম সামনে এসেছে, জঙ্গল শেখ নাকি এলাকার ত্রাস। জঙ্গল শেখকে এই গ্রামে শেষ কবে দেখা গিয়েছিল বা এই ঘটনার পর তাকে দেখা গিয়েছে কিনা, জঙ্গল শেখের কোনো খোঁজ পুলিশ পেয়েছে কিনা, এ বিষয়ে কি আপডেট রয়েছে রাজেশ? দেখো, এখন পর্যন্ত তোমাকে বলি যে এই যে রাজুয়া গ্রাম, এই রাজুয়া গ্রাম কিন্তু সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি, এটাই কিন্তু জঙ্গল শেখের মামার বাড়ি এই গ্রামেই আছে এবং তিনি এখানে আসা যাওয়া করতেন বলে আমরা জানতে পারছি। এবং এই যে ঠিক একবারে ঘটনাস্থল যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি, একবারে ঠিক গ্রাউন্ড জিরোয়, যেটা তোমাকে একটু দেখাবো যে এই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে, অর্থাৎ হাফ কিলোমিটার দূরেই কিন্তু জঙ্গল শেখের মামার বাড়ি এবং সেই জঙ্গল শেখ এখানে কিন্তু আসা যাওয়া করতো বলে গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন। এবং এই যে জঙ্গল শেখের নাম যখন চলে এসছে, তখন স্বভাবতই এলাকার যারা তাদেরও একাধিক নাম, সেই নামগুলো আসছে এবং ইতিমধ্যে পুলিশ সেই নাম ধরে ধরে তদন্ত করছে এবং এখনও পর্যন্ত 4 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ ইতিমধ্যেই। এবং এই যে ঘটনার নেপথ্যে এবং বাইরে থেকে যে দুষ্কৃতী এসেছিল, এটা প্রায় এক প্রকার নিশ্চিত। এবং এই তুফান চৌধুরী তার কিন্তু নেতৃত্বে এই ধরনের যে এখানে বোমা বাঁধার কাজ, সেই বোমা বাঁধার কাজ চলছিল। এবং এখনও পর্যন্ত তোমাকে বলে রাখি যে ফরেনসিক বিশেষজ্ঞ সহায়তা পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, পুলিশ যেটা জানাচ্ছে। এবং একই সঙ্গে পুলিশ কিন্তু যে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড তাদেরকেও খবর দিয়েছে, এটাকে আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু এখনও ফরেনসিক বিশেষজ্ঞদের যে টিম বা সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডের টিম, তারা কিন্তু এখনও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। এবং এই যে ঘটনাস্থলকে ঘিরে এখনও মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এবং এই যে একবারে যে বাড়ি, যেটা আমরা জানতে পারছি যে মন্টু শেখের বাড়ি রাজুয়া গ্রামের, এই বাড়িতেই কিন্তু গতকাল রাতে একাধিক ব্যক্তি তারা জড়ো হয়েছিল এবং এখানেই বোমা বাঁধার কাজ চলছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে শুধু কি কালকেই বোমা বাঁধা হয়েছে, না এর আগেও এই ধরনের কাজ এখান থেকেই সংগঠিত করেছে দুষ্কৃতীরা? এবং যদি হয়ে থাকে তাহলে একবারে লোকালয়, সেই লোকালয়ের মধ্যে দুষ্কৃতীরা এসে বোমা বাঁধছে, সেই খবর পুলিশ পেল না কেন? এবং তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে এই যে ঘটনাস্থল, আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো, এইখান থেকে কিন্তু একবারে লাগোয়া এই স্কুল, এখানে একটি প্রাইমারি স্কুল এবং সেই স্কুলের পাশে এই যে ঘটনা, এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এবং তারা বলছেন যে এইভাবে প্রকাশ্যে রাজেশ, এই স্কুল লাগোয়া, মানে তুমি যে দূরত্বটা দেখাচ্ছ, একেবারে লাগোয়া একটি স্কুল রয়েছে, যে বাড়িতে বসে তারা বোমা বাঁধছিল, তাহলে এই বাড়িতে বোমা কি তারা আগেও বাধ্য? স্থানীয় মানুষজন তারা জানতেন? তারা তো বলছেন যে রাত হলেই অপকর্ম হতো, তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। দেখো, স্থানীয়রা এটাই বলছেন যে এলাকায় কারা আসা যাওয়া করছে এটা তো তাদের পক্ষে বোঝা সম্ভব নয় এবং সব সময় তাদেরকে চিহ্নিত করাও সম্ভব নয়। কারণ অনেক সময় কাউকে জিজ্ঞাসা করলে তারা বলতেন তাদের বাড়িতে আত্মীয় এসছে বা দূর দূরান্ত থেকে কাজের সূত্রে এসছে, কিন্তু তারা কেন আসতো বা এই বাড়িতে এই যেই ঘটনাস্থল তোমাকে করে দেখাচ্ছি, যে বাড়িটা মানে এখনও প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িতে, এই বাড়িতে যে এতগুলো লোক যারা জড়ো হলো, এখনও পর্যন্ত আমরা যে জানতে পারছি যে পুলিশ যে 4 জনকে আটক করেছে তাদের মধ্যে 3 জন
একজনের বাড়ি এই গ্রামে হলেও আরেকজনের বাড়ি কিন্তু বীরভূমে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ একবারে পার্শ্ববর্তী জেলা থেকে লোকজন এখানে জড়ো হয়ে যে বোমা বাঁধার একবারে শিল্প তৈরি করে ফেললো এখানে, এই খবর কি পুলিশের কাছে ছিল না? এটা স্থানীয়রা প্রশ্ন তুলছেন এবং স্থানীয়রা এটাও দাবি করছেন যে শুধুমাত্র কোনো অপরাধ সংগঠিত করার জন্য কি বোমা বাঁধা হচ্ছিল, নাকি কোনো বড় মাপের প্ল্যানিং ছিল, সেটাও তারা প্রশ্ন তুলছেন। এবং এই যে বোমা বাঁধার নেপথ্যের কাহিনী কি সেটা যাতে সামনে আসে, সেটাই স্থানীয়রা দাবি করছেন যে এই ঘটনা মানে আরো যে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কারণ এই যে নাম সামনে এসছে তুফান চৌধুরী, এই তুফান চৌধুরী তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, কম করে 12টি মামলা চলছে। শুধু তাই নয়, পুলিশ তাকে গ্রেফতারও করেছিল 10 দিন আগে, দিন 10 আগে তাকে জেল থেকে ছাড়া হয়েছে এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারও সে অপকর্মেই লিপ্ত হয়েছে। কি করেছে না, বোমা বাঁধছিল, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, সেই ঘটনাস্থলে সেই ঘটনাতে আহত হয় তুফান চৌধুরী। পুলিশ তাকে গ্রেফতার করে, এই মুহূর্তে চিকিৎসাধীন। কিন্তু এখান থেকেই আমি রাজেশের কাছে এই বিষয়টাও জানতে চাইবো, রাজেশ, এই তুফান চৌধুরী তার গ্রামের মানুষদের কাছে তার ঠিক কি পরিচয়, বা ঘন ঘনই তুফান চৌধুরীর এই পরিত্যক্ত বাড়িতে যাতায়াত ছিল কিনা, কেউ কোনোদিন নজরে কারোর এসেছে কিনা, কিছু জানতে পারছো? একদমই, এবং তোমাকে বলে রাখি যে তুফান চৌধুরীর বাবা কিন্তু একজন রাজ্য সরকারি কর্মচারী ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে গ্রামের লোকদের যে প্রাথমিকভাবে যেটা তারা জানাচ্ছেন যে আমরা প্রথমে ভালো ছেলে হিসেবে জানতাম, কিন্তু যখন একের পর এক যে দুষ্কর্ম তাতে তার নাম জড়ায় এবং পরের পর যখন সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়, তখন কিন্তু তার যে মানে চরিত্র সেটা কিন্তু স্থানীয়দের কাছে প্রকাশ পেয়ে যায় এবং তারপর থেকেই কিন্তু স্থানীয়রা বিভিন্ন সময় তাকে এই এলাকায় বিভিন্ন অপকর্ম করতে দেখলেই তাকে কিন্তু তারা নিষেধ করতেন এবং এলাকাতেও এক প্রকার ঢোকা তার বন্ধ করে রেখেছিলেন। এবং তোমাকে বলে রাখি যে এর আগেও কিন্তু একাধিক যে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বা অন্যান্য অপকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং এই যে তুফান চৌধুরী কিন্তু কোনো কারণে জঙ্গল থেকে সান্নিধ্যে আসেন এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে তিনি এই জঙ্গল শেখের নেতৃত্বে এই বোমা বাঁধছিলেন বলে একবারে তৃণমূলের জেলা সভাপতি তিনি অভিযোগ করছেন। এবং এই অভিযোগ যদি সত্য হয় তাহলে তুমি একবার চিন্তা করো, কারণ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু শুধুমাত্র জেলা তৃণমূলের সভাপতি নন, তিনি একাধারে কাটোয়ার বিধায়ক এবং তোমাকে বলে রাখি 6 বারের বিধায়ক। এবং তাকে যদি খুনের পরিকল্পনা হয়ে থাকে, কাটোয়া দখলে তার অফিসে হামলার পরিকল্পনা হয়ে থাকে, তাহলে এই এত বড় মাপের একটা পরিকল্পনা হচ্ছে। আমরা রবীন্দ্রনাথ বাবুর বক্তব্য শোনানোর চেষ্টা করব, কিন্তু তার আগে তুফান চৌধুরী যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার মা কি বলছেন শোনাই আপনাদের, শুনুন। তুফান কি আপনার ছেলে? আচ্ছা, এই বাড়িতেই থাকতো? কি করতো? তুফান কিছু করতো না বাপ, কোনো সময় তুমি কি তোমার বউ যদি বলতো তুফান ওই একটু এই একটা ডাক্তারের কাছে থাকতো, একটু শিখেছিল একটু, কিন্তু এই ওষুধটা বলি করে দিত, দিয়ে বলতো এই কোনো সময় বলতো বা আমার সাথে চো বাপ একবার, বর্ধমান চো একবার, যেত ওকে দুটি পেটে খেতে দিত বাপ, আর কেউ হাত খরচা দিত না দিত এর বেশি আর আমি কিচ্ছু বলতে পারবো না। আমাকে যদি কেটে দাও আর আমি আর কিছু বলতো না। এই আর ছেলে কী করতো না করতো আমি কিচ্ছু জানি না। আর আমার বাড়ির মধ্যে কেউ কিচ্ছু আমাকে এসে কোনো চাপও দিত না। যে এই বাপ ওই বাইরে যাচ্ছিল চোর বলে ধরেছে, বাইরে যাচ্ছিল, যেটা আমাকে সবাই দেখলাম, মোবাইলে দেখলাম, চোর তুফান। চুরির কেসে ধরে পুলিশ ধরেছিল। হ্যাঁ, 4 বছর আগে জেল থেকে ছাড়া পেয়েছে। হ্যাঁ সেই। তারপর কি করতাম? তারপরে এখন এই বেকারই বসে থাকে কোনো সময়। হ্যাঁ, তুমি ডাকলে যাই, ও ডাকলে যাই, এইটাই। কোনো রাজনৈতিক পার্টি কিছু করে না বাপ, ওইটা করতো না, দল করতো না। না না। তুফান চৌধুরীর মায়ের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে। তুফান চৌধুরী যার শাগরেদ, তার নাম জঙ্গল শেখ। সেই জঙ্গল আবার এলাকার ত্রাস, অর্থাৎ জঙ্গল রাজ চলতো এলাকায়। আবার এই জঙ্গল শেখ সে কিনা কাউন্সিলর পর্যন্ত হয়েছে। কাটোয়া পুরসভার নির্বাচন, কাউন্সিলর হয়েছে, উপপৌর প্রধান হয়েছে। এরপর তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী থাকার পর
যখন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন, বিধায়ক হন, তারপরেই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা ক্ল্যাশ শুরু হয়, অর্থাৎ এই সংঘর্ষ। এলাকা দখল, বালিঘাট দখলকে কেন্দ্র করে রীতিমতো এই জঙ্গল শেখ সে নানান সময়ে নানান তাণ্ডব চালিয়েছে, এমনটা অভিযোগ রয়েছে। এবং আরও চাঞ্চল্যকর বা বিস্ফোরক অভিযোগ রবীন্দ্রনাথ বাবু নিজে করছেন যে বর্তমানে জঙ্গল শেখ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী নয়, কিন্তু তার লক্ষ্য এলাকা দখল করা, তার টার্গেট গোটা কাটোয়াকে নিজের মতো করে চালানো। কি বলছেন রবীন্দ্রনাথ বাবু, একবার শোনানোর চেষ্টা করি, শুনুন। তো আমরাই আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা, কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। আর এখান থেকেই প্রশ্ন, তাহলে কাদের মদতে এই ঘটনা ঘটছে? বোমা বাঁধার ঘটনা এই একটা দিনের ঘটনা নাকি নিত্য নৈমিত্তিক ঘটনা? বালিঘাটকে কেন্দ্র করে, বালিঘাট দখলকে কেন্দ্র করে এভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারে একটা এলাকা, বা ঠিক কি টার্গেটে, কি লক্ষ্যে বোমা বাঁধার কাজ চলছিল সেখানে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠতে শুরু করেছে। আর সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজবার চেষ্টা করছি আমরাও। 2015 পুরসভা নির্বাচনে কাউন্সিলর হন, নির্বাচিত হন উপপুরপ্রধান হিসেবেও, 6 মাসের মধ্যেই গ্রেফতার হয়। এবং তার পাশাপাশি যে পরিস্থিতিতে বালিঘাটকে কেন্দ্র করে এই উত্তেজনা, নাকি আরো বড় কোনো লক্ষ্য? যদি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এখন জঙ্গল শেখ নাই থাকে, তাহলে কার মদত রয়েছে? কারণ শাসক দলের ক্ষমতায় না থাকা একজন ব্যক্তি সে শুধুমাত্র নিজের দাপটেই গোটা এলাকা দখল করে নিতে চাইছে, কিন্তু তার এই দাপুটে হয়ে ওঠার পিছনের চাবিকাঠিটা ঠিক কি, কার উপর নির্ভর করছে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে। কারণ কাটোয়ার বিধায়ক তিনি নিজে অভিযোগ করছেন, রবীন্দ্রনাথ বাবু তিনি নিজে অভিযোগ করছেন, এই জঙ্গল শেখ সে কিনা মহরমের পর নতুন করে কোনো টার্গেট নিয়ে এগোচ্ছিল, কোন রকম কোনো ঘটনা ঘটাবার জন্যই বোমা বাঁধার কাজ চলছিল সেখানে। তাহলে কাদের মদতে চলছিল? প্রশাসন যদি জেনেই থাকে এই বরকত শেখ হোক কিংবা তুফান চৌধুরী হোক কিংবা জঙ্গল শেখ হোক, এরা যদি আসামি হয়েই থাকে, এদের বিরুদ্ধে যদি অন্যান্য অভিযোগ থেকেই থাকে, তাহলে আরো কড়া নজরদারি কেন ছিল না? বোমা বাঁধাটাও কি এ বাংলায় শিল্পে পরিণত হচ্ছে? বিরোধীদের বারংবারের অভিযোগ, বোমা বারুদের স্তূপে দাঁড়িয়ে থাকা বাংলা, তাতে কি শিলমোহর পড়ছে? সামনে 26-এর নির্বাচন, শুধুমাত্র এলাকা দখল, বালিঘাট দখল, ক্ষমতায়ন, নিজেকে ক্ষমতায় দেখতে চাওয়া, ক্ষমতায় রাখতে চাওয়া, এই সমস্ত কিছুর জন্য সমাজের মানুষের প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়ে, যেখান থেকে একদম লাগোয়া স্কুল রয়েছে, যে ছবি রাজেশ গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আমাদেরকে দেখাচ্ছিল। রাজেশ, সেক্ষেত্রে এখনো পর্যন্ত জঙ্গল শেখের কোনো খোঁজ পাচ্ছে পুলিশ? ইতিমধ্যে যেহেতু একবারে বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন, স্বভাবতই তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। এবার এই উদ্দেশ্যে কিন্তু পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে এবং জঙ্গল শেখের অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। এবং একই সঙ্গে জঙ্গল শেখের অনুগামী বলে পরিচিত বেশ কয়েকজনকে পুলিশ যেমন আটক করেছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই বোমা কি উদ্দেশ্যে, মানে বাস্তবে কি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল,
বা শুধু তৈরি করার সময় বিস্ফোরণ হয়েছে নাকি না তৈরি করার পরে নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয়েছে, এই বিষয়গুলো পুলিশ বুঝে নেওয়ার চেষ্টা করছে। এবং এই যে ঘটনাকে কেন্দ্র করে যেহেতু একবারে বিধায়ক তিনি অভিযোগ করছেন এবং তিনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি 2015 রাজেশ, সেক্ষেত্রে পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো। আর এখান থেকে প্রত্যেকটা বিষয় অর্থাৎ এই জঙ্গল শেখ বা তারও উপরে বড় কোনো মাথা রয়েছে কিনা, এই প্রত্যেকটা নাম সামনে আসে কিনা, কেঁচো খুঁড়তে গিয়ে কেউ সামনে আসে কিনা, প্রত্যেকটা আপডেট আমরা আপনাদেরকে দেবো। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।